আমার প্রিয় সকল নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে ইউটিউবের গ্রিন হার্ট চ্যানেলে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে অভ্যর্থনা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের হৈমশ্রী। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা প্রকাশিত আমাদের পাঠ্য সাহিত্য সঞ্চয়ন বইয়ের অন্তর্গত একটি অত্যন্ত প্রয়োজনীয় অংশ পড়তে চলেছি। আজকের আমাদের পাঠ্য বিষয় হচ্ছে চিঠি। চিঠি রচনাটির রচয়িতা হলেন আমাদের বাঙালিদের গৌরব তথা ভারতবাসীদের গৌরব বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, যার সম্পূর্ণ নাম নরেন্দ্রনাথ দত্ত, যিনি নিজের কর্মের গুণে সমগ্র বিশ্ববাসীর কাছে স্বামীজি রূপে বন্দিত। তার লেখা একটি চিঠি আজ আমাদের পাঠ্য বিষয়। তার প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ আমরা তার লেখা একটি চিঠি পড়ব এবং বোঝার চেষ্টা করব। পাঠ্যাংশটিতে প্রবেশ করবার পূর্বে একথা তোমাদের বলে নেওয়া প্রয়োজন যে আমাদের আজকের এই পাঠ্য বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে টানা দেখবার জন্য অনুরোধ রাখছি। আর ভিডিওটি যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও শেষ হয়ে যাওয়ার পর একে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। এবার আমরা আমাদের পাঠ্য বিষয়ে প্রবেশ করব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 54 নম্বর পাতা খুলে নাও। দেখো, রচনাটির প্রথমেই আমরা একটি জায়গার নাম পাচ্ছি। জায়গার নাম হচ্ছে আলমোড়া, আর তারিখ হচ্ছে 29শে জুলাই 1897। অর্থাৎ 1897 সালের 29শে জুলাই স্বামী বিবেকানন্দ আলমোড়া থেকে এই চিঠিটি লিখছেন। কাকে লিখছেন? কল্যাণিয়া মিস নোবেলকে। কল্যাণিয়া কথাটির কিন্তু কোনো নাম নয়। কল্যাণিয়া একটি বিশেষণ, যার অর্থ হচ্ছে কল্যাণযুক্তা, অর্থাৎ যার কল্যাণ প্রার্থনা করা যায়। তিনি কার কল্যাণ প্রার্থনা করছেন? মিস নোবেলের। মিস নোবেল কে ছিলেন? তিনি চিন্তানায়ক বিবেকানন্দের অন্যতমা স্নেহাধন্যা শিষ্যা ছিলেন। তার পুরো নাম মিস মার্গারেট ই নোবেল। পরবর্তীকালে তাকেই আমরা ভগিনী নিবেদিতা নামে চিনেছি। তিনি 1867 খ্রিস্টাব্দের 28 অক্টোবর আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় তিনি আমাদের দেশ ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতের সেবায় তিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। তিনি ভারতবর্ষে স্ত্রী শিক্ষা বিস্তারের কাজে যেমন মনোনিবেশ করেছিলেন, তেমনি স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকাও গ্রহণ করেছিলেন। ভারতীয় আদর্শে স্ত্রী শিক্ষা প্রচলনের জন্য তিনি কলকাতায় বাগবাজারে একটি বিদ্যালয়, বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। এই বালিকা বিদ্যালয়কে আজ আমরা নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে চিনি। তার লেখা একটি বিখ্যাত বই হল দ্য মাস্টার অ্যাজ আই স হিম এবং ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ ইত্যাদি। 1911 খ্রিস্টাব্দে 13ই অক্টোবরে দার্জিলিংয়ে তিনি দেহত্যাগ করেন। এবার দেখে নেব যে তিনি মিস নোবেলকে চিঠিতে কি লিখছেন। তিনি লিখছেন, স্টাডির একখানি চিঠি কাল পেয়েছি। তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সবকিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। কাল তার উত্তর দিয়েছি, কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম তাতে এ পত্রখানি আবশ্যক হয়ে পড়েছে। মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো। অর্থাৎ তিনি মিস মুলারের কাছ থেকে মিস নোবেলের কিছু কর্মপ্রণালীর কথা জানতে পেরেছেন এবং সে কথা জানার পর তিনি সরাসরি তাকে এই চিঠি লিখছেন। এখন প্রশ্ন হচ্ছে, স্বামীজি মিস নোবেলের কোন কর্মপ্রণালীর কথা বলেছেন? স্বামীজি জেনেছিলেন যে মিস নোবেল এর শিক্ষা, ঐকান্তিকতা, দৃঢ়তা এবং অসীম ভালোবাসা প্রভৃতির কথা। এখানে একটা কথা বলে রাখছি যে তোমরা এই রচনাটির রচনা কালটা আরও একবার দেখো।
রচনাকাল রয়েছে 1897 সাল। আমরা স্বাধীনতা কবে পেয়েছি? 1947 খ্রিস্টাব্দ। তাহলে দেখা যাচ্ছে যে স্বাধীনতার পুরোপুরি 50 বছর আগে স্বামী বিবেকানন্দ এই পত্রটি লিখছেন কাকে? না মিস নোবেলকে। এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সময়। সময়টা আজ থেকে হিসেব করলে প্রায় 120 বছর আগের একটা ভারতবর্ষ। সেই সময়ে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে যখন চিঠি লিখছেন, তখনকার ভারতবর্ষ আর এখনকার ভারতবর্ষের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। তাই আমরা যখন এই চিঠিটি পড়ব তখন সেই সময়কার ভারতবর্ষের কথা মাথায় রাখব। যাই হোক, স্বামী বিবেকানন্দ যখন জানতে পেলেন যে মিস নোবেল আমাদের এই ভারতবর্ষে আসতে চাইছেন, তখন তিনি তার সঙ্গে এই চিঠির মাধ্যমে সরাসরি কথা বলতে চাইছেন। এবং তিনি কি বলছেন দেখো, তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহের প্রয়োজন। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আমাদের ভারতবর্ষের নারী সমাজকে এই প্রচণ্ড অবহেলা, অপমান, অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে আলোর দিশা দেখাতে গেলে যেরূপ নারীর প্রয়োজন, তুমি সেই রূপ নারী। তাই তোমাকে দিয়ে ভারতবর্ষের অনেক প্রভূত উন্নতি হতে পারে, এটা আমার বিশ্বাস। কিন্তু বিঘ্ন আছে বহু। অর্থাৎ তুমি অনেক কাজ করতে পারো, ঠিক কথা, কিন্তু তাতে অনেক রকম বাধা আছে। কি বাধা? সেই সবই এবার তিনি 55 নম্বর পাতার উপরে বলেছেন। তিনি বলছেন, কিন্তু বিঘ্ন আছে বহু। এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কি ধরনের তা তুমি ধারণা করতে পারো না। এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। এই জাতি কিরকম না, এরা তাদের জাতি ও স্পর্শ সম্পর্কে বিকট ধারণা। ভয়ে হোক বা ঘৃণাতে হোক, তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। শ্বেতাঙ্গ অর্থাৎ বিদেশিরা, যাদের গায়ের চামড়ার রং সাদা অর্থাৎ ফর্সা। সেই ফর্সা বিদেশি বা বিদেশিনীদেরকে এরা ভীষণভাবে এড়িয়ে চলে। সেটা তাদের ভয়ের কারণেও হতে পারে, অথবা এটাও হতে পারে যে তারা সেই শ্বেতাঙ্গদেরকে ঘৃণা করে। তারাও এদের খুব ঘৃণা করে। অর্থাৎ এই যে শ্বেতাঙ্গরা অর্থাৎ বিদেশিরা বা ইংরেজরা, তারাও কিন্তু আমাদের দেশের এই গরিব, দুঃখী, অর্ধ উলঙ্গ, কালো চামড়ার লোকেদেরকে ভীষণ ঘৃণা করে। অর্থাৎ তিনি প্রথমেই সাবধান করে দিচ্ছেন যে তুমি যাদের জন্য আসছো বা যাদেরকে দেখতে আসছো বা যাদের সেবার জন্য আসতে চাইছো, তারা কিন্তু তোমায় প্রথম থেকেই ভালোভাবে নেবে না। কারণ শ্বেতাঙ্গদের তারা পছন্দ করে না, যে কারণেই হোক না কেন তারা পছন্দ করে না। উল্টো দিকে শ্বেতাঙ্গরা অর্থাৎ যারা বিদেশি, আমাদের দেশে যারা শাসক হিসেবে এসেছে, সেই ইংরেজরা তোমাকে কি মনে করবে? তোমাকে খামখেয়ালি মনে করবে। তোমার সমস্ত রকমের গতিবিধি তারা সন্দেহের চোখে দেখবে। এছাড়া আরও কিছু অসুবিধা তোমার আছে। সেগুলো কি না, জলবায়ু। এখানকার যে জলবায়ু তা অত্যন্ত গ্রীষ্মপ্রধান। আমাদের ভারতবর্ষ কি প্রচণ্ড গরমের দেশ। এদেশের প্রায় সব জায়গাতেই শীতই তোমাদের গ্রীষ্মের মতো। তোমাদের গ্রীষ্মের মতো মানে তোমাদের যে আয়ারল্যান্ড, অর্থাৎ এই মিস নোবেল তিনি কোথায় থাকেন? তিনি তো আয়ারল্যান্ডের বাসিন্দা। সেখানে তো সারা বছর শীত থাকে। অথচ তিনি যে ভারতবর্ষে আসছেন, সেই ভারতবর্ষের যে প্রচণ্ড ঠান্ডা,
সময়, সেই সময়টা কিন্তু আয়ারল্যান্ডের গ্রীষ্মের সময়ের মতন। তাহলে আমাদের দেশের গ্রীষ্মটা যে কতটা ভয়ানক হতে পারে সেটার একটা উদাহরণ তিনি দিতে গিয়ে কথা বলছেন। আর দক্ষিণাঞ্চলে তো সর্বদাই আগুনের হালকা চলছে। অর্থাৎ তুমি যে এখানে আসছো, এই জায়গাটার জলবায়ু কিন্তু তোমার উপযুক্ত নয়। তুমি ঠান্ডার দেশের মানুষ, আর আমাদের দেশটা হচ্ছে গ্রীষ্মপ্রধান। এটাতেও কিন্তু তোমার যথেষ্ট অসুবিধা হবে। এছাড়া আরও কিছু অসুবিধার কথা তিনি বলছেন। সেগুলো কি? শহরের বাইরে কোথাও ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাবার উপায় নেই। অর্থাৎ যা কিছু সুখ স্বাচ্ছন্দ্য পাবে সেটা তুমি শুধু শহরেই পাবে। অর্থাৎ শহর মানে কি? এই নগর, অর্থাৎ কলকাতা, বম্বে, দিল্লি, এইরকম জায়গাগুলোতে তুমি সুখ স্বাচ্ছন্দ্য পাবে। বাকি জায়গাগুলো কিন্তু আমাদের ভারতবর্ষে একেবারে গ্রাম। তুমি কোনো রকম সুখ স্বাচ্ছন্দ্য পাবে না। সুখ স্বাচ্ছন্দ্য মানে ধরো ইলেকট্রিসিটি বা নিউজ পেপার ইত্যাদি। এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো, তবে অবশ্যই তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। এত কিছু অসুবিধা জানার পরেও তুমি মিস নোবেল, তুমি যদি আমাদের ভারতবর্ষে আসতে চাও তাহলে তোমাকে স্বাগত জানাচ্ছি। সর্বত্র যেমন এখানেও তেমনি আমি কেউ নই, তবু আমার যেটুকু প্রভাব আছে সেটুকু দিয়ে আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তিনি এক ধরনের প্রমিস করছেন, এক ধরনের প্রতিজ্ঞা বাক্য করছেন যে আমি কিন্তু তোমাকে সাহায্য করব। তিনি আরও বলছেন, কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, এবং কাজের পরে যদি বিফল হও কিংবা কখনো কর্মে বিরক্তি আসে, তবে আমার দিক থেকে নিশ্চয় যেন যে আমাকে আমরণ তোমার পাশেই পাবে। তা তুমি ভারতবর্ষের জন্য কাজ করো আর নাই করো, বেদান্ত ধর্ম ত্যাগ করো আর ধরেই থাকো। মরদ কি বাত হাতি কা দাঁত, একবার বেরুলে আর ভেতরে যায় না। খাঁটি লোকের কথারও তেমনি নড়চড় নেই, এই আমার প্রতিজ্ঞা। অর্থাৎ তিনি প্রতিজ্ঞা করছেন যে তুমি যদি আমাদের দেশে এসে কাজ করা শুরু করো, তারপর যদি তোমার এই কাজ করতে নাও ভালো লাগে বা তোমার বিরক্তি লাগে বা কোনো অসুবিধা হয়, তুমি কাজ করতে না পারো, তখনও কিন্তু আমি তোমার পাশেই থাকবো, এটা আমার প্রতিজ্ঞা। আবার তোমাকে একটু সাবধান করা দরকার। অর্থাৎ এরপর তিনি কিন্তু তাকে আরো একটু সাবধান করতে চাইছেন। কি সম্পর্কে সাবধান করতে চাইছেন? তিনি বলছেন, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মিস মুলার কিংবা অন্য কারোর পক্ষপুট আশ্রয় করলে চলবে না। তার নিজের ভাবে মিস মুলার চমৎকার মহিলা, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী, আর দুনিয়াকে ওলট পালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছুরই প্রয়োজন নেই। এই মনোভাব তার অজ্ঞাতসারে বারবার মাথা তুলেছে, এবং দিন কয়েকের মধ্যেই তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। অর্থাৎ তিনি ভগিনী নিবেদিতাকে সাবধান করে দিচ্ছেন যে মিস মুলার থেকে তুমি কিন্তু একটু সাবধান থেকো, কারণ তিনি ভীষণ আত্মদম্ভী এক মহিলা, তাই তার কাছ থেকে একটু দূরে দূরে থাকাই ভালো। তবে মিস মুলারের একটা ভালো দিকও আছে। সেটা কি না, তার বর্তমান সংকল্প এই যে তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন তোমার ও নিজের জন্য, এবং ইউরোপ ও আমেরিকা থেকে যেসব বন্ধুদের আসার সম্ভাবনা আছে তাদেরও জন্য। অর্থাৎ তিনি নিজের জন্য এবং নিবেদিতার জন্য এবং ইউরোপ ও আমেরিকা থেকে যে সমস্ত বন্ধুরা আসবে তাদের সবার জন্য একটা বাড়ি ভাড়া করে রাখতে চাইছেন। এটা অবশ্য তার সহৃদয়তা ও অমায়িকতার পরিচায়ক, কিন্তু তার মঠোদ্ধক্ষাসুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না: তার রুক্ষ মেজাজ ও অদ্ভুত অস্থির চিত্ততা। যাই হোক, এই সমস্ত কারণে তিনি মিস মুলারের কাছ থেকে একটু দূরে দূরেই বন্ধুত্ব করার কথা বলছেন। এর পরের প্যারায় তিনি বলছেন, মিসেস সেভিয়ার নারীকুলের রত্ন বিশেষ, এত ভালো, এত স্নেহময়ী তিনি। সেভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা এদেশীয়দের ঘৃণা করে না, এমনকি স্টাডিকেও বাদ দেওয়া চলে না। অর্থাৎ এই যে স্টাডি, যিনি পত্র লিখেছেন, একদম পত্রের প্রথমেই তোমরা যার নাম শুনেছ, এবং
সেভিয়ার দম্পতি, এদের তিনি ভীষণ প্রশংসা করেছেন এবং তিনি বলছেন এরা আমাদের উপরে মুরব্বিয়ানা করতে এদেশে আসেনি, আমাদের দেশের মানুষের ভালো করতে এসেছে। কিন্তু অসুবিধা হলো তাদের এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই, অর্থাৎ ঠিক কোন পথে তারা যাবেন সেটা এখনো ঠিক করে উঠতে পারেননি। তাই তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো এবং তাতে তোমার ও তাদের উভয়েরই সুবিধা হবে, তোমাদের উভয়েরই ভালো হবে, তারা ভালো মানুষ, তুমি তাদের সাথে বন্ধুত্ব করতে পারো। কিন্তু আসল কথা ওই যে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে। তিনি বারবার করে ভগিনী নিবেদিতাকে নিজের পায়ে দাঁড়াবার কথা কিন্তু বলে যাচ্ছেন। অবশেষে একেবারে শেষ প্যারায় তিনি বলছেন, আমেরিকার সংবাদে জানলাম যে আমার দুজন বন্ধু মিস ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল এই শরৎকালেই ভারতের পরিভ্রমণে আসছেন। মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনেই দেখেছ, সেই পারি ফ্যাশনের পোশাক পরিহিতা মহিলাটি। মিসেস বুলের বয়স প্রায় 50 এবং তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। এই মিসেস বুল সম্পর্কে একটা কথা মনে রাখবে তোমরা, যে তার পুরো নাম হচ্ছে সারা বুল এবং তিনি স্বামীজির একজন ভীষণ ভালো শিষ্যা ছিলেন এবং অনেক চিঠিতেই স্বামীজি তাকে মা বা ধীরা মাতা বলে সম্বোধন করতেন। স্বামীজি এই দুইজনের কথা বলে তিনি কথা বলছেন যে আমেরিকা থেকে তারা আমাদের দেশে আসার সময় ইউরোপ হয়ে আসছেন এবং সুতরাং আমার পরামর্শ এই যে তাদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে, অর্থাৎ তুমি তাদের সঙ্গে এসো, তাহলে তোমার আসার পথের যে একঘেয়েমি সেটা তোমার কখনোই মনে হবে না, তুমি খুব সুন্দরভাবে আমাদের দেশে এসে পৌঁছতে পারবে। এই বলে অবশেষে তিনি চিঠির শেষ করছেন। এই হচ্ছে আমাদের চিঠির মূল বিষয়বস্তু, ভীষণ সহজ এবং ভীষণ সুন্দর। তোমরা বারবার করে এই ভিডিওটি দেখো, তাহলে তোমাদের এই পুরো চিঠির মূল যে বিষয় সেটা স্পষ্ট হয়ে যাবে।